আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহামা, তোমরা একটু ভিডিও অন রাখবা, কেমন? মাশরুফা, রাহামা, দুজনেই জি ভিডিও মিস। অন রাখো, ভিডিও অন রাখো। 49, আচ্ছা ইভা 39। অনেকে এই যে রোলটা লেখে না, সালমা আক্তার ইভা। হ্যাঁ, ও কিন্তু রোল লিখে নাই। সালমা আক্তার মিস ইভা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা আক্তার ইভা, তোমার রোলটা কত বলো তো? সালমা আক্তার ইভা। মিস আমার রোল 42, আমি যে এক্ষুনি ঠিক করতেছি। হ্যাঁ, একটু ঠিক করো বাবা। তোমরা ভালো আছো? যে সুমাইয়া ইসলাম রোল দেয়া নাই। জি মিস। সুমাইয়া রোল দেয়া নাই, দেখো। রোল গুলা দিলে ভালো হয়। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এখন মোটামুটি 12 জন আছি। তোমরা তো জয়েনও করো কম। আমি বললাম যে তোমাদের ভিডিওটা একটু অন করো, তোমাদেরকে একটু দেখি, কথা বলি, তারপরে স্টার্ট করি। হ্যাঁ, 1 2 দুজনই আসছে। তোমরা ভিডিও অন করো তো বাবা, ভিডিও অন করো। কিছুক্ষণের জন্য ভিডিও অন করো। ভিডিও অন করার একটা ই ছিল না, তোমাদেরকে বলা ছিল কিন্তু, তাই না? ভিডিও অন করার কথা। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? ভিডিওটা অন করো, আমি ক্লাস আরম্ভ করব, জি কেমন? মিস। আগে ভিডিওটা অন করো, আমি তোমাদের মানে একটু দেখি তোমাদেরকে। আবার তোমরা বলো না যে ম্যাডাম আপনি অন করেন, এখন সেটা সম্ভব না। তোমাদেরকে একটু দেখি। সুহিতা সাদিয়া ইসলাম, সাজিয়া মৌ, ভিডিও অন করো, তারপর আমরা স্টার্ট করব, কেমন? আর সময় নষ্ট করব না। গুড। শিন, সুহিতা, সাদিয়া, সাজিয়া, আর সময় দেওয়া যাবে না তো বাবা। আচ্ছা, তোমরা ভালো আছো? ভালো আছো? বলো, আছো কিনা? সবাই সবাই সুস্থ? জি মিস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে আবারও একই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর একটা একটা ক্লাস লাগবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি কিছু বলার নাই? বলো দেখি। আমরা যেভাবে প্রশ্ন উত্তরগুলো সমাধান করছি, তোমাদের কি সুবিধা হচ্ছে? তোমাদের জন্য কি এইভাবে সুবিধাজনক, না অন্য কোনো ভাবে চাও তোমরা? বা কোনো টপিক আছে কিনা যেটা তোমরা আবারও জানতে চাও, সেই সম্পর্কিত কিছু প্রশ্ন তোমরা জানতে চাও, উত্তর বুঝতে চাও? কিছু বলার নাই তোমাদের, নাকি ঠিক আছে? বলো দেখি। মৌ বলো দেখি, ফারজানা একটু বলো দেখি। ম্যাম ঠিক আছে, আপনি যেভাবে করেছেন এটা ওকে, ঠিক আছে। না কোনো সমস্যা থাকলে লজ্জা পাওয়ার কিছু নাই, কেমন? তোমাদের হ্যাঁ যদি, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই বলবা, এখানে কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই, আমি আরো খুশি হব। আচ্ছা, তাহলে আমরা আরম্ভ করে দিই। আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে অধ্যায় 13 পড়ছিলাম, তাই না? অধ্যায় 13, জীবের পরিবেশ। আজকে 13.5.1
এই পার্টটা আমরা জানবো, মানে একটু আলোচনা করব এবং এই সম্পর্কিত একটা প্রশ্ন আলোচনা করব এবং আরো কিছু প্রশ্ন আছে যা হতে পারে, হ্যাঁ, উচ্চতর দক্ষতা ভিত্তিক কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে যা এখনো আসে নাই, সেই সম্পর্কিত কিছু আলোচনা আমরা আজকে করব। তো আজকের লেকচার হচ্ছে 27। তো প্রথমেই আমরা জানবো জীব বৈচিত্র্য কি। হ্যাঁ, এই পাঠের প্রধান যে আলোচ্য বিষয় সেটা হলো জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কি তোমরা জানো সবাই, আমি জানি যে পৃথিবীতে বিরাজমান জীবগুলোর প্রাচুর্য, প্রাচুর্যই হচ্ছে তোমার এবং ভিন্নতা। প্রাচুর্য মানে অনেক রকম আছে সেটা, এবং তাদের মধ্যে যে ভিন্নতা সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। আবার বলছি যে পৃথিবীতে তো অনেক রকম জীব আছে, তাই না? এদের মধ্যে মানে ভিন্নতাই বেশি। একই রকম জীব দেখতে তেমন পাওয়াই যায় না, যদিও তারা প্রজাতিগতভাবে এক, তারপরেও কিন্তু একই প্রজাতির মধ্যেও ভিন্নতা আছে। তার মানে প্রাচুর্য অনেক, অনেক রকম দেখা যায় জীব। সুতরাং এগুলোকে আমরা বলবো হচ্ছে জীব বৈচিত্র্য। এর মধ্যে উদ্ভিদও আছে, প্রাণীও আছে। এই জীববৈচিত্র্যের প্রকারভেদ সম্পর্কেও তোমাদের ধারণা আছে, তারপরেও আমি বললাম যে যেই বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে প্রশ্ন উত্তর আলোচনা করব। সুতরাং এই ক্ষেত্রে আমরা বিষয়টাকে আগে একটু দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, যে প্রকারভেদে আসি, 3 রকম আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে জীববৈচিত্র্যের প্রকারভেদের প্রথম যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। হ্যাঁ, বৈচিত্র্যের মধ্যে প্রথমটা হলো প্রজাতিগত বৈচিত্র্য। এটা তোমরা জানো যে প্রজাতি, ভিন্ন প্রজাতির বৈচিত্র্য আলাদা, মানে বৈশিষ্ট্য আলাদা, তাই এদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য আলাদা এবং এ কারণেই প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায়, মানে ভিন্নতা দেখা যায়। প্রজাতিগত বৈচিত্র্য বলতে সাধারণত পৃথিবীতে বিরাজমান বা পৃথিবীতে আছে এই জীবগুলোর মোট প্রজাতির সংখ্যাকেই বোঝায়। অর্থাৎ যতগুলো প্রজাতি আছে প্রজাতিগত বৈচিত্র্য তত। প্রজাতিগত বৈচিত্র্য আমরা যতগুলো বলবো, প্রজাতির সংখ্যাই আসলে তা। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারো নাকি শুধু এমনি পড়ো? বলো, একটু বলো কেউ, যে এটা কি বোঝা যাচ্ছে যে প্রজাতির সংখ্যা যত, প্রজাতিগত বৈচিত্র্য সেইটাই। এই ব্যাপারটা কি তোমাদের মানে বুঝতে কোনো সমস্যা আছে? না। মিস। ওকে। পৃথকযোগ্য বৈশিষ্ট্যের কারণে এক প্রজাতি থেকে অন্য প্রজাতি ভিন্নতর হয়। অর্থাৎ এক প্রজাতি থেকে আরেক প্রজাতির বৈশিষ্ট্য ভিন্ন, এই জন্যই কিন্তু এরা প্রজাতি আলাদা। যেমন মনে করো মানুষ এবং বাঘ। হ্যাঁ, মানুষ এক প্রজাতি, বাঘ আরেক প্রজাতি। কেন? কারণ তাদের খাওয়ার ধরন, হ্যাঁ, শরীরের আকার, স্বভাব, এগুলো কিন্তু সবই আলাদা। ঠিক একইভাবে বাঘের সাথে হরিণের আকার, স্বভাব, হিংস্রতা, সংখ্যা বৃদ্ধির যে ধরন, এই সবকিছুই কিন্তু আলাদা। বাঘের একরকম, হরিণের আরেক রকম। সুতরাং এখানে ভিন্নতা আছে। এই ভিন্নতার উপর ভিত্তি করে কিন্তু এরা প্রজাতি আলাদা। তার মানে এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ের যে ভিন্নতা, সেটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। বৈচিত্র্য মানেই হচ্ছে ভিন্নতা। শুধু এতটুকু মনে রাখবা তোমরা, বিষয়গুলো বোঝা যায়। বললাম তো, লেখার সময় আমরা ভাষা খুঁজে অনেক সময় পাই না যে আমরা কি লিখবো। হ্যাঁ, বুঝি ঠিকই, লিখতে পারি না। এই কারণে কিছু শব্দ তোমাকে মনে গেঁথে রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে পার্থক্যটা মনে রাখবো, বা ভিন্নতা। এই ভিন্নতা যদি থাকে প্রজাতির মধ্যে, হ্যাঁ, প্রজাতির মধ্যে বৈশিষ্ট্যের ভিন্নতা মানেই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি আমরা 2 নম্বর প্রকারভেদে, সেটা হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবা। তোমরা এটা জানো, কিন্তু এই বিষয়টা যে অন্য একটা চ্যাপ্টারের একটা বিষয়বস্তুর সাথে সম্পর্কিত, সেটা তোমরা বুঝতে পারো কিনা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি দেখবো যে তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটু বলি আমার মতো করে, যে আমরা জানি যে জিনগত কারণে প্রজাতির মধ্যে বা যে কোনো জীবের মধ্যে পার্থক্য হয়, তাই তো? আমরা তো কিছুক্ষণ আগে জানলাম যে প্রজাতিগত বৈচিত্র্য কি, এক এক প্রজাতির এক এক বৈশিষ্ট্য, এই জন্য তাদের যে ভিন্নতা থাকে এটাই হলো তাদের, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য।
এখন বংশগতীয় বৈচিত্র্য হচ্ছে যে বংশগতির মাধ্যমে আমরা কিছু বৈচিত্র্য অর্জন করি। যেমন মনে করে একই প্রজাতি এর অন্তর্ভুক্ত হয়েও এক একটা মানুষ কিন্তু এক এক রকম দেখতে হয়। একই প্রজাতিভুক্ত সদস্যগণ, যেমন মানুষরা, চিন্তা করো মানুষের কথা, যে আমাদের যে বিভিন্ন মানুষ আমরা আছি, এমনকি একই পরিবারের মানুষের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে, তাই না? সেই বিষয়গুলো হতে পারে তাদের গড়ন, আকার, রোগ প্রতিরোধ ক্ষমতা। তোমাদের সব ভাই বোনের কি গড়ন বা চেহারার আকৃতি, গড়ন, শরীরের গড়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বা পরিবেশের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা কি এক? বলো দেখি, এক নাকি? না। হ্যাঁ, ভিন্নতা আছে। দেখবা একদম মানে পাশাপাশি ভাই বোন, তারপরেও কিন্তু ভিন্নতা আছে। দেখতেও তোমরা দেখবা যে এক এক ভাই বোন এক এক রকম হয়, তাই না? এটা তো তোমরা জানো। এই পার্থক্যগুলো তৈরি হয় তাদের জিনের গঠনের সামান্য বৈচিত্র্যের কারণে। অর্থাৎ জিন, আমাদের মধ্যে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে যে জিন আছে, এবং আমরা জানি যে এদের গঠন উপাদান মেইনলি আমরা ধরবো ডিএনএ কে। ডিএনএ এর মধ্যে যে গঠনের পার্থক্য, অর্থাৎ 4টা বেজের মধ্যে এদের অনুক্রমের মধ্যে যে পার্থক্য, সেটাই মূলত দায়ী হচ্ছে আমাদের যে বিভিন্ন ক্যারেক্টারের যে আমাদের বৈশিষ্ট্যাবলী যে পার্থক্য হয়, সেটার কারণ হচ্ছে মেইনলি ডিএনএ এর বেস সিকোয়েন্সের পার্থক্য। আচ্ছা, কারণ জিনের মাধ্যমেই আমরা জানি যে জিনের মাধ্যমে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সঞ্চারিত হয়। আর আমরা বাবা মা থেকেও কিছু ক্যারেক্টার পাই, বাবা থেকে কিছু, মা থেকে কিছু, আবার কিছু নতুন বৈশিষ্ট্য আমাদের মধ্য থেকে প্রকাশিত হয়। এই জন্য আমরা এক একজন এক এক রকম হই, একই বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও। তো প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট জিন থাকে। বিভিন্ন কারণে এই জিনের গঠন ও বিন্যাসের পরিবর্তন হয় এবং জীবের বৈশিষ্ট্য হয় পরিবর্তিত। তার মানে হচ্ছে জিনের পরিবর্তন হয়, এই কারণেই আমাদের বৈশিষ্ট্যর পরিবর্তন হয়, এবং নতুন প্রজাতি উদ্ভবও কিন্তু এই ক্ষেত্রে হতে পারে। তোমাদের মনে পড়ে কি যে আমরা একটা চ্যাপ্টারে পড়েছিলাম যে প্রজাতির উদ্ভব হয় বৈশিষ্ট্যগত পরিবর্তনের মধ্য দিয়ে? কারো মনে আছে? বলতো কোন চ্যাপ্টারে পড়েছিলাম? ম্যাডাম তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের নাম কি? ম্যাডাম ওই যে যেখানে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া আরেকটা জীবের উদ্ভব কোথায় পড়েছিলাম বলো দেখি? 12তে। গুড, ভেরি গুড। বংশগতি এবং বিবর্তনে আমরা পড়েছি না? বিবর্তনে ডারউইনবাদে পড়েছি না? নতুন প্রজাতির উদ্ভব হতে পারে। এই প্রক্রিয়ায় জীবের মধ্যে যে বৈচিত্র্য ঘটে, অর্থাৎ এই যে জিনের যে পরিবর্তনের মাধ্যমে যে বৈচিত্র্য আসে, সেটাই হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। আচ্ছা, এই জিনিসটা আমরা যখন পড়বো, আমরা আবার একটু ডারউইনকে মনে করি। চলো, যে ডারউইন কি বলেছিলেন মনে আছে কিনা তোমাদের? যে ডারউইন কিন্তু একসময় তার মতবাদে বলেছিলেন যে এই যে প্রকরণ বা জীবদেহের পরিবর্তন আসে দেখেই কিন্তু প্রকরণ সৃষ্টি হয়, অর্থাৎ একই প্রজাতির বিভিন্ন জীব আলাদা হয়, যেটা কিনা বংশগতীয় বৈচিত্র্য। তাহলে অনেক সময় উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নে তোমরা এভাবে পেতে পারো যে বংশগতীয় বৈচিত্র্য এবং প্রকরণ বা মেন্ডেলের যে চতুর্থ ধাপ, মেন্ডেলের মতবাদে যে চতুর্থ ধাপ বা প্রকরণ জীবদেহের পরিবর্তন অথবা প্রাকৃতিক নির্বাচন, এর সাথে সম্পর্কটা কি? আমরা একটু বলি তোমাদেরকে। এরপরে যে প্রকারভেদ আছে 3 নাম্বারটা, সেটা বলার পরে আমি সেটা একটু আলোচনা করব। ভুলে গেলে একটু তোমরা মনে করিয়ে দিও, কেমন? আচ্ছা, এরপরেরটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তার মানে হচ্ছে বাস্তুতন্ত্রের পরিবেশের কারণে জীবের পরিবর্তন হয়। আমরা জানি বাস্তুতন্ত্রের উপাদান মূলত প্রধানত 2টা, একটা হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান। তাহলে জড় উপাদানের যদি পরিবর্তন হয়, মনে করো ভৌত উপাদান, রাসায়নিক উপাদান, জৈবিক উপাদান, এগুলার যদি কোনো পরিবর্তন দেখা যায়, তাহলে কিন্তু সেই বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে কি হবে? তাদের মধ্যে প্রভাব পড়বে। যেমন মনে করো যে ধরো একটা জায়গায় উষ্ণতা অনেক বৃদ্ধি পেল, সেখানে কিন্তু জীবগুলোর উপর মানে প্রভাব পড়বে। তাদের কেউ কেউ এটা সহ্য করতে পারবে, অনেক গরম পড়ে গেল বা অনেক ঠান্ডা পড়ে গেল, তখন বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত যে জীবগুলো আছে, জীব উপাদান, মনে করো একটা পুকুরের বাস্তুতন্ত্র তোমাদের মাথায় একেবারে গেঁথে আছে, সেই উদাহরণটাই দেই যে পুকুরের বাস্তুতন্ত্রে মাছগুলো বা পুকুরে অবস্থিত যে প্ল্যাঙ্কটন আছে, জুপ্লাঙ্কটন আছে, বা তোমার হলো উদ্ভিদ প্ল্যাঙ্কটন আছে, বা ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো যেগুলো আছে, তাদের তো অবশ্যই সমস্যা হবে, তাই না? কারণ অতিরিক্ত শীত হয়তো তারা
কোনো সময় এত শীত পায় নাই, তাহলে তার জন্য এটা প্রতিকূল পরিবেশ। সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে। কেন? কারণ তাদের মধ্যে অনেকেই কিন্তু এটা সহ্য না করতে পেরে কি হবে, মৃত্যুবরণ করবে। কি করবে কিনা বলতো? অনেক বেশি ঠান্ডা হয়ে গেল, সবাই কি সমানভাবে সেটা সহ্য করতে পারবে? কেউ কেউ অসুস্থ হয়ে যাবে, কেউ হয়তো বাঁচতেই পারবে না কেউ, তাই না? কি বলো একজন, দেখি শুনি, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তাহলে এসব পরিবর্তন অবশ্যই ধীরে হয় এবং ধারাবাহিক ভাবে হয়, যেটা বিবর্তন আমরা বলে থাকি। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য সেখানে বসবাসরত জীবের মধ্যে পরিবর্তন সাধিত হয়। এখন যারা পরিবর্তন সাধিত যাদের মধ্যে হবে, যে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তোমার মধ্যে কিছু পরিবর্তন আসলো, কেমন যে তুমি নিজে খাপ খাওয়ানোর জন্য তোমাদের ভিতর থেকে কিছু পরিবর্তন আসলো। সেই পরিবর্তন সাধিত যাদের মধ্যে হবে, তারা যদি টিকে থাকতে পারে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরভাবে পরিবর্তিত হয়ে অভিযোজিত হতে পারবে যারা, হ্যাঁ, তারাই টিকে থাকবে। আর যারা তেমন ভাবে নিজেকে পরিবর্তন করতে পারবে না, তারা কিন্তু টিকে থাকবে না। হ্যাঁ, ফলে যে জীব বৈচিত্র্যের সৃষ্টি হয়, অর্থাৎ এই যে পরিবর্তন সাধিত হলেও, অর্থাৎ তোমার অজীব উপাদান বা পরিবেশের পরিবর্তনের কারণে জীবের মধ্যে পরিবর্তন সাধিত হয়, এবং এর ফলে কিন্তু জীবের মধ্যে আবার বৈচিত্র্য আসে। কারণ আগে যেই ক্যারেক্টারে বা যে বৈশিষ্ট্য একটা জীবের মধ্যে ছিল, তার অবশ্যই সেই বৈশিষ্ট্য পরিবর্তন হয়েই সে কিন্তু প্রতিকূল পরিবেশে টিকে থাকবে। তাহলে এখানেও আবার কি হলো, জীবের মধ্যে বৈচিত্র্যের সৃষ্টি হলো না বলতো? আগে যেমন ছিল জীবগুলো, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, ভিন্নতা আসবে না? অবশ্যই আসবে। তাহলে এটাও এক ধরনের বৈচিত্র্য, তাকেই সেটা জীব বৈচিত্র্য, তাই না? তাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলবো। অর্থাৎ বাস্তুতন্ত্রের অজীব উপাদানের কারণে জীব উপাদানের পরিবর্তন হচ্ছে, সুতরাং এটা একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবং বাস্তুতন্ত্রের ভিতরে বিভিন্ন পরিবর্তন আসছে, ভিন্নতা আসছে, এ কারণে ওকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এখানে একটা উদাহরণ আমার মতে দিয়েছে, দেখো, একটা ছোট পুকুরে বাস্তুতন্ত্র যেসব উদ্ভিদ প্রাণীর বসতি গড়ে ওঠে, তার নদীর বাস্তুতন্ত্র থেকে কিন্তু ভিন্ন। এখানে আবার অন্যভাবে বলেছে, দেখো, একটা পুকুর আর একটা নদী, এই দুইটা কিন্তু সবই হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, কিন্তু ছোট পুকুরের বাস্তুতন্ত্র যেমন হয়, বড় একটা নদীর বাস্তুতন্ত্র কিন্তু তেমন হবে না। কেন? শুধুমাত্র দেখো, খেয়াল করে দেখো, পরিবেশের যে মানে ব্যাপ্তি, অর্থাৎ পানির যে পরিমাণ, পানির যে কোয়ালিটি, সেটা কিন্তু এখানে পরিবর্তন হবে, তাই না মেয়েরা? বলো দেখি আমাকে, পানির কোয়ালিটি, পানির যে পরিধি, মানে অনেক পানি, কম পানি, তাহলে এই ক্ষেত্রে অনেক ধরনের অজীব উপাদানের পরিবর্তন হচ্ছে। ফলে কি হচ্ছে, দেখো, বাস্তুতন্ত্রটাই কিন্তু আলাদা হচ্ছে। এইভাবে করে দেখো, এখানে বন, তৃণভূমি, হ্রদ, নদী, জলাভূমি, পাহাড়, সাগর, এগুলা কিন্তু সবই পরিবেশের উপাদান, পরিবেশ, তাই না? এক এক ধরনের পরিবেশে এগুলো গড়ে ওঠে। তাহলে এইগুলোর যে বাস্তুতন্ত্র, হ্যাঁ, এগুলো কিন্তু নিজস্ব বৈশিষ্ট্যগুলো আলাদা। এই কারণে এই বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে এদেরকে বৈশিষ্ট্য মানে নিজস্ব বৈশিষ্ট্য সমৃদ্ধ এক একটি জীব সম্প্রদায় থাকে। যেহেতু এদের তোমার বাস্তুতন্ত্রের ভিন্নতা আছে পরিবেশগত, তাহলে এখানে জীবগুলোও কিন্তু আলাদা হবে। তাহলে যেহেতু বাস্তুতন্ত্রের জীবের পরিবর্তন হচ্ছে, বাস্তুতন্ত্রের পরিবেশের পরিবর্তন হচ্ছে, মানে জীব এবং অজীব উপাদানের পরিবর্তন আছে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে। বনের যেরকম বাস্তুতন্ত্র হবে, তৃণভূমির কিন্তু সেরকম বাস্তুতন্ত্র হবে না, যদিও এই দুইটাই কিন্তু হচ্ছে তোমার স্থলজ বাস্তুতন্ত্র, তাই না? তারপরে এই দুটি ভিন্ন। আবার হ্রদের যেরকম বাস্তুতন্ত্র হবে, নদীর হবে না, নদীর যেরকম হবে, জলাভূমির হবে না। তিনটাই কিন্তু আবার জলজ বাস্তুতন্ত্র, কিন্তু সামান্য কিছু পরিবর্তনের কারণে, পরিবেশীয় পরিবর্তনের কারণে, অজীব উপাদানের পরিবর্তনের কারণে জীব উপাদানগুলোও কিন্তু ভিন্ন হবে। সুতরাং এই যে ভিন্নতা, এটা হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন আমাদের মূল যে পয়েন্টটা ছিল, আমি যে বিষয়ে কথা তোমাদের সাথে বলতে চাচ্ছিলাম আজকে, যেটা হয়তো তোমাদের অনেকের মাথাতেই নাই, আমি ক্লাসে সামান্য আলোচনা করেছিলাম, কিন্তু ওইরকম ব্যাপকভাবে বলিনি। আজকেও সেই বিষয়টাকেই আমি একটু হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে যে এই যে দুইটা পরিবর্তনের কথা আমরা বললাম, এই যে বংশগতীয় বৈচিত্র্য এবং এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই দুইটা কিন্তু তোমার বিবর্তনের সাথে সম্পৃক্ত। একটু খেয়াল করে দেখো, এই দুইটা পরিবেশের পরিবর্তন এবং মূলত বংশগতীয় যে বৈচিত্র্য,
বংশগতির কারণে অর্থাৎ জিনের কারণে যে পরিবর্তনটা আমাদের মধ্যে আসে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই পরিবর্তন যদি না আসতো, হ্যাঁ, এই পরিবর্তন যদি না আসতো তাহলে প্রকরণ আসতো না, অর্থাৎ একই প্রজাতির মধ্যে ভিন্নতা আসতো না। এবং ভিন্নতা না আসলে প্রকৃতিতে টিকে থাকার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হয়তো সবার মধ্যে একই রকম হতো। মনে করো তোমরা অনেক ভাই বোন আছো, 5 জন ভাই বোন, একজন হয়তো এক বিশেষ ধরনের পরিবেশে টিকে থাকতে পারে, হ্যাঁ, অভিযোজিত হয়ে গেল। তোমার আরেক বোন মনে করো যে সেই পরিবেশে সেইভাবে টিকে থাকতে পারছে না, আরেকজন একেবারেই সহ্য করতে পারছে না, 3 জনের কথাই বলি। তাহলে দেখো সবচাইতে বেশি যে 1 নাম্বার যার কথা বললাম, যে বোনের কথা বললাম, সে কিন্তু সবচাইতে বেশি এই অনুকূল পরিবেশে মানিয়ে নিজেকে অভিযোজিত করে থাকছে। তাহলে পরবর্তীতে টিকে থাকার সম্ভাবনা থাকবে এই ধরনের জীবের, এবং পরবর্তীতে তারাই সংখ্যা বৃদ্ধি করবে, কারণ বেঁচে থাকবে সুস্থভাবে, তার মানে পরবর্তীতে বংশ রেখে যাবে। তাহলে সেই বংশের মধ্যেও কিন্তু তার বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্যাবলী সঞ্চারিত হবে, অর্থাৎ পরবর্তী প্রজন্মে তার ছেলে মেয়ের মধ্যেও একজন না একজনের মধ্যে কিছু বৈশিষ্ট্য সেখানে যাবে। হ্যাঁ, হয়তো প্রকাশিত হবে কারো মধ্যে প্রকাশিত হবে না। তাহলে যার মধ্যে প্রকাশিত হবে সে আবার অনুকূল প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে, তার যোগ্যতা বেশি হবে। এভাবে যদি পরপর কিছু বংশ ধরে এই ধরনের বৈশিষ্ট্যগুলো চলতে থাকে এবং বংশগতীয় আরো বৈচিত্র্য এসে যদি আরো কিছু নতুন সুন্দর মানে অনুকূল পরিবেশে টিকে থাকার কিছু বৈশিষ্ট্য সে অর্জন করতে পারে, তাহলে সে কিন্তু পরিবেশে টিকে যাবে এবং বংশের পর বংশ টিকে থাকতে পারবে। এবং এক সময় তোমরা জানো, যদিও আমাদের ধর্মীয় অনুভূতিতে এটা আঘাত হানে, এই ডারউইনের এই মতবাদটা যে নতুন প্রজাতির উৎপত্তি করবে, আমরা এই পর্যন্ত না যাই, আমরা ধরে রাখি যে আমাদের এক বংশের পর আরেক বংশে এভাবে কিন্তু টিকে থাকবে এবং আমরা বিবর্তনে বড় ধরনের ভূমিকা রাখতে পারবো। তাহলে প্রশ্নটা আসতে পারে এমন ভাবে, উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন, যে এই যে জীববৈচিত্র্যের যে বংশগতীয় যে বৈচিত্র্য, জীববৈচিত্র্যের মধ্যে যে পার্টটা আছে যে বংশগতীয় বৈচিত্র্য কিভাবে বিবর্তনের সাথে সম্পৃক্ত বা ম্যান্ডেলাবাদের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? তাহলে কি তোমরা উত্তর করতে পারবা না? বলো দেখি আমাকে। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম যে তোমরা অবশ্যই চ্যাপ্টার 12 দ্বাদশ অধ্যায়ের যে ডারউইনের যে দৃষ্টিভঙ্গি প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলো, সেই সত্যগুলোর শেষ যে 3-4টা পয়েন্ট আছে, তোমরা সেই পয়েন্টগুলোর সাথে এই অংশটাকে মিলিয়ে দেখবে এবং এখানে কিন্তু একটা সুন্দর প্রশ্ন, উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন এখানে হতেই পারে। হ্যাঁ, এখন বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা জীববৈচিত্র্যের ভূমিকা। আচ্ছা, এই যে এই প্রশ্নটা, এটাও একটা প্রশ্ন আসে যে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে জীববৈচিত্র্যের প্রভাব কি? এটা সরাসরি তোমাদের বইতে এভাবে গুছিয়ে, মোটামুটি গুছিয়ে লেখা আছে, আর একটু গুছানো তোমাদের লাগবে, কিন্তু মোটামুটি সুন্দরভাবে দেয়া আছে। কিন্তু এইখানে যদি প্রশ্নটা এভাবে আসে যে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় না বলে যদি জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো জীবের টিকে থাকার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার বাস্তুতন্ত্রের স্থিতিশীলতাও উদাহরণ সহকারে ব্যাখ্যা দিতে হবে। এবং আমি যে বললাম ডারউইন বাদের সাথে ডারউইনবাদের সাথে যে সম্পর্ক, যে বিবর্তনের সাথে যে সম্পর্ক, সেটাও কিন্তু তোমরা এখানে মানে উপস্থাপন করবে। কেননা উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন মানেই হচ্ছে যে তুমি আসলে এতদিন যা পড়লা সবকিছুর সাথে মানে একটার সাথে আরেকটার যে লিঙ্ক, হ্যাঁ, যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কটাকে বা আন্তঃসম্পর্কটাকে তুমি উপস্থাপন করতে পারো কিনা। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা এই উদাহরণগুলোর সাথে অবশ্যই তোমার ডারউইনের দৃষ্টিভঙ্গিতে বা ডারউইনবাদ যেটা সেটা উপস্থাপন করবা কিছুটা অংশ, যে প্রকরণ জীবদেহের পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন এবং নতুন প্রজাতির উৎপত্তি, ওই 3টা পয়েন্ট তোমরা এখানে ছোট করে উল্লেখ করে দেবা। আচ্ছা, আমরা একটু পড়ি, এই জায়গাটা একটু আসি। আমি জানি যে তোমাদের মনে আছে মোটামুটি, কিন্তু আমি এটাও বুঝতে পেরেছি এতদিনে যে মোটামুটি মনে থাকলে কিন্তু আসলে উত্তর করার যে যোগ্যতা সেটা কিন্তু থাকে না, মানে খুব সুন্দর করে যে উত্তর উপস্থাপন করবা সেটা আর হয়ে ওঠে না। তো আমরা সবাই জানি যে
বাস্তুতন্ত্রের একটা উপাদান আরেকটা উপাদানের সাথে খুব সুন্দরভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে। তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই যে জটিল সম্পর্ক সৃষ্টি হয়, যে খাদ্য জাল বলো, বাস্তুতন্ত্রের মধ্যে যে জটিল সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো যেহেতু সৃষ্টি হয়েছে, তাহলে পরস্পরের সম্পর্কের ভিত্তিতেই কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে। তো বিপুল সংখ্যক জীবের তৎপরতায়, অর্থাৎ বিপুল সংখ্যক জীব কিন্তু এটাতে ইনভলভ। হ্যাঁ, এই যে পরিবেশের ভারসাম্য রক্ষায়, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জীব যারা কিনা খাদ্য জালের সাথে সম্পর্কিত, এরা কিন্তু সবাই সম্পর্কিত, এবং ভারসাম্য যে রক্ষা পরিবেশে, সেটার ক্ষেত্রে সবার অবদানই কিন্তু আছে, কাউকে তুমি ছোট করে দেখতে পারবা না। পরিবেশের কেবল একটা বিশেষ প্রজাতির যদি বিলুপ্তি হয়, ধরো মশার বিলুপ্তি হলো, সেই ক্ষেত্রেও কিন্তু একটা খাদ্য শৃঙ্খল হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তার মানে একটা খাদ্য শৃঙ্খল যেহেতু আরেকটি খাদ্য শৃঙ্খলের সাথে সম্পর্কিত এবং পরবর্তীতে খাদ্যজাল সৃষ্টি করে, এবং খাদ্যজালই হচ্ছে বাস্তুতন্ত্রের মূল যে বিষয়বস্তু সেটা, তাই না? তাহলে বিলুপ্তি, একটা প্রাণী বা প্রজাতির বিলুপ্তি মানে হচ্ছে পুরা বাস্তুতন্ত্র ভেঙে পড়া। তাহলে পরিবেশ যে স্থিতিশীলতা, সেটা রক্ষার ক্ষেত্রে কিন্তু বা জন্য কিন্তু জীববৈচিত্র্যের দরকার। আমরা ভাবতে পারি যে এই প্রাণীটার কি প্রয়োজন, মশা বা একটা ঝিনুক, এটার কি এমন প্রয়োজন, আমরা তো এটাকে খাচ্ছি না, তাই না? সবাই যে খায় বা এমন তো কিছু না, এটা না থাকলে কি হয়, কয়টা প্রাণী এটার উপর তোমার হচ্ছে নির্ভরশীল। এইভাবে চিন্তা করলে হবে না, সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে পুরা দুনিয়াটাই কিন্তু একজন আরেকজনের উপর, পুরা পৃথিবীতেই একজন আরেকজনের উপর নির্ভরশীল, শুধুমাত্র জীব না, অজীব উপাদানও কিন্তু নির্ভরশীল। মানে একজন আরেকজনের সাথে জীব উপাদান অজীব উপাদানের উপর নির্ভরশীল, অজীব উপাদানও কিন্তু জীব উপাদানের উপর নির্ভরশীল। যেহেতু আমরা জীব বৈচিত্র্য পড়ছি, তাহলে এখন শুধুমাত্র আমরা জীবের কথাটাই বলবো। এখানে কিছু তোমার উদাহরণ আছে, আশা করি তোমাদের মনে আছে। তোমাদের যুক্তরাষ্ট্রের চেসাপিক উপকূল যেটা যুক্তরাষ্ট্রে আছে, সেখানে অসংখ্য ঝিনুকের কথা বলেছিলাম তোমাদেরকে, তোমরা পড়েছো। সেখানে মাত্র 3 দিনে গোটা এলাকার পানি, সেই উপকূলের পানিটা 3 দিনে কি বিশুদ্ধ করে দিতে পারে এই ঝিনুক। কিন্তু এখন সেই ঝিনুকের সংখ্যা 99% কমে গেছে, অর্থাৎ প্রায় বিলুপ্তির পথে এরা। ফলে অবশিষ্ট ঝিনুকেরা, মানে যে 1% ঝিনুক, এখন 1 বছরে ওই পানি আর বিশুদ্ধ করতে পারে না। এ কারণে ওই উপকূলের পানি ক্রমশই কর্দমাক্ত হচ্ছে এবং পানিতে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে এই যে সমুদ্র উপকূল, এর যে অবস্থা, সমুদ্রের উপর প্রভাব পড়বে, পুরা সমুদ্রের উপর, এবং পারিপার্শ্বিক যে পরিবেশ, অন্যান্য পরিবেশের উপরেও কিন্তু এর প্রভাব পড়বে। তাহলে ভারসাম্য কিন্তু এখানে নষ্ট হচ্ছে শুধুমাত্র একটা প্রজাতি শামুকের বিলুপ্তির কারণে, এবং পরিবেশে মারাত্মক বিপর্যয় আসবে। এছাড়া দেখো, একটা পূর্ণবয়স্ক ব্যাঙ, এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানতেই হবে। আর তোমরা এই ব্যাপারগুলো একটু মনে রাখো ভালো মতো, অবজেক্টিভেও আসে তোমাদের। কিছুদিন পর হয়তো একটা, আমি বলেছি যে একটা প্রশ্ন, একটা পরীক্ষা নিতে পারি অবজেক্টিভের উপর। একটি পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের সমপরিমাণ পোকামাকড় খেয়ে ফেলতে পারে। এই পোকামাকড় আমাদের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। তাহলে এটা আমাদের উপকারী করছে পূর্ণবয়স্ক ব্যাঙ পোকামাকড় খেয়ে, কিন্তু নানা ধরনের কীটনাশক ব্যবহার করার ফলে পোকাও থাকছে না, আবার দেখা যাচ্ছে ব্যাঙও খাবার না পেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে দেখো, বিলুপ্তির পথে অনেক ব্যাঙ আছে এভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এইটাও কিন্তু জীব বৈচিত্র্যের উপর মানে হানি, জীব বৈচিত্র্য এখানে আমরা নষ্ট করছি। তাহলে জীব বৈচিত্র্য নষ্ট করা মানে কি, আমাদের পুরা পরিবেশের উপর এটা ক্ষতিকর প্রভাব আসা এবং ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, আমরা বুঝতে পারছি না। এরপর পাখির একটা উদাহরণ আছে, যে পাখির প্রধান খাদ্য হচ্ছে কীটপতঙ্গ। এর মধ্যে মানুষ এবং ফসলের জন্য ক্ষতিকর কীটপতঙ্গই বেশি। পাখিরা কীটপতঙ্গ খেয়ে থাকে, সেই কীটপতঙ্গের বেশিরভাগই হচ্ছে ফসলের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর। তাহলে আমরা কিন্তু উপকৃত হচ্ছি। তাছাড়া পরাগায়নের ক্ষেত্রেও পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা জানি। এখন সেই কীটপতঙ্গ যদি না থাকে, যদি আমরা স্প্রে করে কীটপতঙ্গ মেরে ফেলি, সেক্ষেত্রে কি হবে বলতো? সেক্ষেত্রে কিন্তু পাখি খাবার পাবে না, তাই না? কি বলো, খাবার পাবে? তাহলে না পেলে কি হবে? তারা খাবারের অভাবে অনেকেই কিন্তু টিকে থাকতে পারবে না। অন্য খাবার খেয়ে কিছুজন টিকে থাকবে,
তোমাদেরকে বলেছি এই যে পরিবেশের সাথে সম্পর্ক স্থাপন কেউ করতে পারে ভালো মতো, কেউ পারে না। ফলে কি হবে মেয়েরা, এই যে পরাগায়নের ক্ষেত্রে যে পাখির ভূমিকা বা কীটপতঙ্গ খেয়ে যে বেঁচে থেকে পাখি আমাদেরকে অনেকভাবে সহায়তা করে, সেই সহায়তা থেকে আমরা বঞ্চিত হব এবং এখানে ফুড চেইন কিন্তু ভেঙে যাবে, তাই না? তাহলে পেঁচা, ঈগল, চিল, বাজ পাখি এগুলোকে আমরা শিকারী প্রজাতি বলি এবং এরা ইঁদুর খেয়ে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। আমরা জানি ইঁদুর অনেক বেশি অল্প সময়ে অনেক বেশি তোমার হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে এবং এটা আমাদের জন্য ক্ষতিকর। তাহলে এই যে শিকারী প্রজাতিগুলো আছে, এই যে চিল, ঈগল, পেঁচা, এরা কিন্তু আমাদেরকে রক্ষা করে ইঁদুর থেকে এবং ইঁদুরের যে সংখ্যা বৃদ্ধির যে ভারসাম্য সেটাকে রক্ষা করে। এখানে ইঁদুরের কথা বলেছে যে এরা যেভাবে বংশবিস্তার করে বছর শেষে দেখা যাবে যে এভাবেই যদি চলতে থাকে তাহলে তোমার সংখ্যা দাঁড়াবে 440 কোটিতে। কিন্তু একটি পেঁচা দিনে কমপক্ষে 3টি ইঁদুর খায়। তাহলে এই পেঁচা, ঈগল, চিল এরাও কিন্তু আমাদের জন্য প্রয়োজন। কোনোভাবে এদেরকে আমরা ছোট করে দেখতে পারবো না, বলতে পারবো না যে আমরা এদের ছাড়াও চলতে পারবো, তাই না? তাহলে জীব বৈচিত্র্যের দরকার আছে কিনা বলো, আছে কিনা বলো দেখি? হ্যাঁ, জীবের বিভিন্ন ধরনের ভিন্নতা প্রয়োজন আছে, শুধু মানুষ থাকলে হবে না বাবা। ছোটখাটো প্রাণী বা আমাদের প্রয়োজনে আসে না আমরা ভাবি এমন ধরনের প্রাণী কিন্তু আমাদের দরকার। এই যে ডান দিকে শকুনের একটা চিত্র দেওয়া আছে, শকুন, চিল, হ্যাঁ, কাক, এরা কি করছে? প্রকৃতিতে জঞ্জাল সাফ না করলে রোগ জীবাণুতে আমাদের পৃথিবী কিন্তু ভরে যেত। তো জঞ্জাল সাফ করার ক্ষেত্রে এদের প্রয়োজনীয়তা আছে, সে কারণে কোনো জীবকে আমরা অপ্রয়োজনীয় বলবো না। পরিবেশ থেকে কোনো প্রজাতি বিলুপ্ত হলে বাস্তুতন্ত্রের যে স্থিতিশীলতা, সঠিকভাবে চলার যে ক্ষমতা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে জীব বৈচিত্র্য হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো তোমরা? সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা কোশ্চেন দেখি, সৃজনশীল কোশ্চেন, এটা রাজশাহী ক্যাডেট কলেজ থেকে কলেজে এসেছিল। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর হলো বংশগত বৈচিত্র্য। তাহলে এখানে গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত প্রত্যেকটি জীব বৈচিত্র্য একে অপরের উপর আন্তনির্ভরশীল বর্ণনা করো। এইটা তোমাদের জন্য আমি বাড়ি কাজ দিচ্ছি, আমি দেখতে চাই তোমরা বুঝেছো কিনা। আমি সামনের দিন কিন্তু মুখে মুখে জিজ্ঞাসা করব, কেমন? ক্লাসে প্রথমেই মানে এই তিনটা বৈচিত্র্য পারস্পরিক সম্পর্ক কি, আন্তনির্ভরশীল কি এরা, এটা তোমরা বর্ণনা ব্যাখ্যা করবে আর কি। আর এটা আমি আলোচনা করব না। ঘ নম্বরে আছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম, হ্যাঁ, যে প্রাকৃতিক ভারসাম্য কিভাবে রক্ষা করে জীব বৈচিত্র্য, তাহলে তার প্রয়োজনীয়তা কি, এটা তো তোমরা দিতেই পারবা। তবে এই ক্ষেত্রে কিন্তু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বংশগত বৈচিত্র্য এখানে উল্লেখ করতে হবে। এটাও তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবেই থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে এই সম্পর্কিত, এই প্রশ্ন সম্পর্কিত কোনো ক্লু তোমরা মানে ধরতে পেরেছো এমন হলেও বলতে পারো, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারো। হ্যাঁ, আমাদের হাতে একদম সময় নেই, তো আমরা 5 মিনিট টাইম রাখবো। একটু বলো দেখি, 1 2 আছে, 3 থেকে 6 পর্যন্ত আছে কেউ? 3 থেকে 10 পর্যন্ত? 3 4 মিস 4, আচ্ছা 4 5 মিস 7, আচ্ছা 7 আছে, হ্যাঁ 6 আছো? আচ্ছা 8 9 10 11 12 13 14 15 16 17 মিস 15, আচ্ছা 15 আছে, 16, আচ্ছা আমি 17 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 15 16 12 আছে, 13 আছো না? 14 আছে? সাজিয়াকে তো দেখেছি আমি 13, এখন নাই? আচ্ছা 14 আছো? নাই। আচ্ছা 18 থেকে 20 এর মধ্যে কে আছো বলো তো? 18 19 20, 18 19 20, আচ্ছা 21 22 23, 24 25 26, 27 28 29, 30 ম্যাম 13 আছি। 13 আছে। সাজিয়াকে তো দেখেছি, হ্যাঁ দিয়েছি। আচ্ছা 31 32 33, 34 35 36, মিস 35, 35 আছো। মেহনাজ না? আচ্ছা জি মিস। আচ্ছা
38, 39, 40। মিস 37। 37 আছো, 38 নাই, 39 আছে তাই না? জি মিস। 40 আছো? 40, 41, মিস 42 আছে। 42। হ্যাঁ 42 আছে। 42 এর পর থেকে 43 থেকে 56 এর মধ্যে কে কে আছে বলো দেখি? 43 থেকে 56 এর মধ্যে যে আছো বলো। 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56 এর মধ্যে কেউ আছো? নাই? 13 জন আছো মাত্র? আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি, আমাদের হাতে 5 মিনিট আছে, আমরা একটু একটু কথা বলবো। এখানে তোমরা দেখো খেয়াল করে এখানে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের, মানে তোমরা কোনো মাথায় আনতে পারছো কিনা, বা আমাকে কিছু জিজ্ঞাসা করবা কিনা বলো দেখি, নাহলে আমরা বের হয়ে যাব। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করে এটা তোমরা পারবা, কিন্তু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা এই বৈচিত্র্যগুলোকে সঙ্গে নিয়ে যদি তুমি বলো তাহলে 2-4টা কথা কিন্তু তোমাকে বাড়িয়ে লিখতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মৌকি কিছু বলবা, বা শিথিলা, বুশরা, কেউ কিছু বললে বলতে পারো। বলো তো এখানে কিভাবে তুমি বলবা? কোনো কিছু কি মাথায় আসছে না তোমাদের? আমি কি একটু বলে দিব? আমি কিন্তু আলোচনা এই জন্যই করলাম যেন তোমরা পারো। হ্যাঁ, আচ্ছা আমাদের হাতে 3 মিনিটের মতো সময় আছে, আমি একটু বলবো নাকি পারবে তোমরা বলো? একটু বলে দেন। এটাই হলো কথা। আচ্ছা আমি একটু বলি তোমাদেরকে যে এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ। তাহলে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে কি বলবো? যে বাস্তুতন্ত্রের কারণেই তো বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের জীব থাকে, তাই না? তাহলে তখন উদাহরণ দিবা এইভাবে, বা প্রজাতিগত বৈচিত্র্যের কারণে তোমরা তিনটাকেই আগে ছোট ছোট করে লিখবা যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি, তাহলে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের জীব থাকে, এটা আগে উল্লেখ করবা, উদাহরণ দিবা। যেমন মনে করো যে স্থলজ বাস্তুতন্ত্রে কি ধরনের জীব থাকে, আর জলজে কি ধরনের জীব থাকে। তারপরে প্রজাতিগত বৈচিত্র্য দিলা যে এক একটা প্রজাতি এক এক রকম, তাই ওইটাই হলো প্রজাতিগত বৈচিত্র্য, এবং এই বিভিন্ন ধরনের প্রজাতির নাম দিলা বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত। আবার বংশগত বৈচিত্র্য দিবা যে প্রজাতির মধ্যেও একই প্রজাতির মধ্যেও ভিন্নতা দেখা যায়, যেটা কিনা তোমার ইসের জন্য আসে, জিনের জন্য আসে, তাই তো, ক্রোমোজোমের পরিবর্তনের কারণে আসে, বা ক্রোমোজোমের ডিএনএ বেস সিকোয়েন্সের কারণে আসে। তো সেই কারণে বৈচিত্র্য আসে, এবং বৈচিত্র্য আসলে তোমার একই প্রজাতির মধ্যে কি ধরনের ভিন্নতা দেখা যায় সেটাও দিবা, এবং তারা কিভাবে পরিবেশে টিকে থাকতে পারে। কিছুক্ষণ আগেই বললাম যে একই পরিবারের বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার আসে, তাই না? একই প্রজাতির মধ্যে, যেমন মানুষের একই পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন রকম কি অভিযোজন ক্ষমতা আছে, সুতরাং তারা একইভাবে টিকে থাকতে পারে। ঠিক একইভাবে কাকের ক্ষেত্রেও দিতে পারো। এখানে যতগুলো উদাহরণ আছে 2-3টাকে তুমি উদাহরণ হিসেবে নিবা, এবং তাদের ক্ষেত্রে তুমি এভাবে করে বংশগতীয় বৈচিত্র্য হিসেবে দিবা, যে যারা নিতে পারছে তারাই হচ্ছে তোমার অভিযোজিত হতে পারছে, এবং পরবর্তীতে তারাই টিকে থাকবে। এবং এই যে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল এর কোনো তোমার হচ্ছে মানে পরিবর্তন আসবে না যদি তারা মেনে নিতে পারে। আর যারা এই প্রতিকূল পরিবেশে থেকে যদি না টিকে থাকতে পারে তাহলে তো সে সামনের দিকে আগাতে পারবে না, বিবর্তনেও ভূমিকা রাখবে না। এবং জীববৈচিত্র্য মানে এই জন্য মানে সংরক্ষণ করতে হবে। যত বেশি সংরক্ষণ আমরা করতে পারবো তত বেশি আমরা বুঝতে পারবো যে আমাদের তোমার প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। আমরা তো বলতে পারি না যে তোমার স্প্রে করলাম বা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলো, যে কোনো একভাবে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলো, কিন্তু তার মধ্যে থেকে কে টিকে থাকবে কে টিকে থাকবে না এটা কিন্তু আমরা বলতে পারবো না আগের থেকেই, তাই না? তাহলে আমাদেরকে নিজেদেরকেই কি করতে হবে, এমন করতে হবে যেন মানে পরিবেশটা নর্মাল সংরক্ষণ থাকতে পারে, মানে স্বাভাবিকভাবেই বজায় থাকতে পারে। আমরা এর মধ্যে কোনো এমন কিছু করব না যেন পরিবেশের মধ্যে কোনো মানে খারাপ অবস্থার সৃষ্টি হয়। হ্যাঁ,
এইভাবেই আমরা এটাকে ব্যক্ত করব। আমার মনে হয় না তোমরা তেমন ভাবে বুঝতে পারছো। তার সামনের দিন তোমরা এটার উপর ভিত্তি করে একটু লিখো, আমি সেটা সলভ করে দিব, কেমন? যদি কোনো সমস্যা থাকে আলোচনা করে দিব। হ্যাঁ, সময় একদম শেষ, আমাদের সময় শেষ। আমরা হয়তো এখনই শেষ হয়ে যাবে সময়, তো আমাদের শেষ করে দিতে হচ্ছে আজকের মিস মতো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা বাড়ির কাজটা করো, হ্যাঁ এই কাজটা করো, তোমরা অবশ্যই করবে। আচ্ছা মিস।